ডিজাঙ্গো এভাবে এটা ওয়েভ 1 ছিল, আর তোমাদের ছিল ওয়েভ 2। না আমাদের ছিল ওয়েভ 1। ও তোমরা ফার্স্ট হয়েছে না? আমাদের ছিল ওয়েভ 2। আমাদের ওয়েভ 2 ছিল। আমরা ফার্স্ট হয়েছি। ঠিক আছে, আমাদের ওয়েভ 2 ছিল। একই ব্যাপার। আচ্ছা, প্রথমে বলা হয়েছে অ্যাক্টিভেট দ্য ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক? তাহলে প্রথমে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করব। সিএমডি যা ভিডিও দেখবে, ও ভিডিও করছো, করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা ঢুকবো আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট মাই এনভি, ঢুকলাম, স্ক্রিপ্টস অ্যাক্টিভেট, বেরিয়ে আসবো, তারপর ঢুকবো ব্যাচ 1 ফাইল BATCH, ব্যাচ 1 এ ঢুকলাম। ব্যাচ 1 এর ভিতরে কি প্রজেক্টের নাম ছিল? না, ব্যাচ 1 এর ভিতরে ডিজাঙ্গো ওয়েব সিডি ডিজাঙ্গো ওয়েব, তারপর এর ভিতরে ছিল ওয়েব 1, তাহলে ওয়েব 1 ঢুকলাম। আচ্ছা, তাহলে এর মধ্যে ঢুকেছি, ফাইন। এবার দেখো, এবার বলেছে মুভ টু দ্য ডিজাঙ্গো প্রজেক্ট, তাহলে ডিজাঙ্গো প্রজেক্টে ঢুকলাম, ওয়েব 1 and type dir, and if you able to find the manage.py then go to the next command, go for next command। তাহলে এখানে টাইপ করব কি dir, টাইপ করলাম, দেখো manage.py ফাইল দেখতে পেয়েছি। তাহলে নেক্সট কমান্ডে যাব, বলছে ইউজ পাইথন স্পেস manage.py স্টার্ট অ্যাপ অ্যাডমিন, ঠিক আছে? কালকে অবধি যেটা করেছিলাম সেটা শুধুমাত্র একটা সিঙ্গেল প্রজেক্ট। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফারেন্ট জিনিসের জন্য ডিফারেন্ট প্রজেক্ট বানিয়ে করব। হ্যাঁ, কেন করব না, ধরো একটা ই-কমার্স সাইট বানিয়েছো, তাহলে ই-কমার্স সাইটে কটা দুটো পার্ট থাকে, তো একটা ইউজার পার্ট আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল মানে যে তোমার ইয়েগুলোকে অ্যাড করবে, প্রোডাক্টসগুলো, তাদের একটা লগইন পেজ আলাদা হয়, আর তুমি মাল কিনছো তাহলে তোমার জন্য আলাদা প্যানেল। এই জন্য ডিফারেন্ট একই পেজে তো করা পসিবল না, এই জন্য দুটো আলাদা আলাদা সেকশনে, এরকম যতগুলো তুমি সেকশন বানাতে চাও ততগুলো তোমাকে অ্যাপ বানাতে হবে, ঠিক আছে? তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে অ্যাপ কিভাবে ক্রিয়েট করব। তাহলে এখানে লিখবো, কমান্ড লিখবো পাইথন manage.py স্টার্ট অ্যাপ স্পেস দিয়ে অ্যাপের নেম, অ্যাপের নাম ধরো দিলাম স্টুডেন্ট ডেটা। কি নাম দিলাম? স্টুডেন্ট ডেটা। স্যার ম্যাকের ক্ষেত্রে এখানে পাইথন 3 হবে তো? পাইথন 3 একদম, স্টুডেন্ট ডেটা, ঠিক আছে? দিয়ে এর উপরে দেখো শুধু ওয়েব 1 আছে, তো এন্টার দেবো, দেখো নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। দেখো স্টুডেন্ট ডেটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে স্টুডেন্ট ডেটাটা হচ্ছে এখানে অ্যাপ, আর ওয়েব 1টা হচ্ছে তোমার মেন প্রজেক্ট, মনে থাকে জানো? ওয়েব 1টা হচ্ছে তোমার মেন প্রজেক্ট, আর স্টুডেন্ট ডেটা হচ্ছে তোমার অ্যাপের নেম, বুঝতে পারলাম? আচ্ছা, এবার 3 নম্বর বলছে, সরি 4 নম্বর বলছে ক্রিয়েট urls.py ফাইল ইনসাইড ইওর ক্রিয়েটেড অ্যাপ। তাহলে urls.py নামে একটা ফাইল তোমার ক্রিয়েট করতে হবে, কার ভিতর? ক্রিয়েটেড ফাইল, ক্রিয়েটেড অ্যাপ মানে স্টুডেন্ট ডেটার মধ্যে। তাহলে স্টুডেন্ট ডেটার মধ্যে দেখো urls.py নেই, আছে কি? কি আছে দেখো views.py, কালকে আবার ওর মধ্যে views.py ছিল না, কিন্তু urls.py ছিল, বুঝতে পারলাম? তাহলে এখানে আমি কি ক্রিয়েট করব? urls.py। তাহলে স্টুডেন্ট ডেটার উপর রাইট ক্লিক করে নিউ ফাইল, সেভ, এখানে নাম দাও urls.py, সেভ করে নিলাম। আচ্ছা, সেভ করার পর কি বলছে দেখো, 4 নম্বর হলো নাকি, রেজিস্টার দ্য ক্রিয়েটেড অ্যাপ ইন settings.py ফাইল অফ দ্য মেইন প্রজেক্ট, মানে মেইন প্রজেক্টের
settings.py ফাইলের ভিতরে গিয়ে আমাকে এই অ্যাপটাকে রেজিস্টার করতে হবে। মানে কোন অ্যাপটাকে? স্টুডেন্ট ডেটা। ঠিক আছে, আন্ডার ইনস্টলড অ্যাপ সেকশন, মানে ইনস্টলড অ্যাপ সেকশনের মধ্যে। তাহলে মেন প্রজেক্ট হচ্ছে ওয়েব 1, এর ভিতরে কি আছে? settings.py পেয়েছি, এর ভিতরে কি বলেছে? ইনস্টলড অ্যাপ। এই যে ইনস্টলড অ্যাপ, এখানে গিয়ে বলছে রেজিস্টার করাতে। রেজিস্টার মানে কাইন্ড অফ এরকম দিয়ে এখানে লিখে দেবো অ্যাপের নাম, স্টুডেন্ট ডেটা লিখলাম, আর লাস্টে দিয়ে দিলাম কমা, সেভ করে দিলাম, ক্লোজ করে দাও। আপাতত না ক্লোজ করব না, পরে আবার লাগবে। আচ্ছা, তারপর বলছে ইনসাইড মেন প্রজেক্ট এডিট দ্য urls.py ফাইল। ঠিক আছে, urls.py ফাইল। প্রথমে বলেছে রিমুভ অ্যাডমিন পার্ট, এগুলো বেশ। আমরা প্রথমে একটা কাজ করব, তাহলে মেন ইনসাইড মেন প্রজেক্ট বলেছে, তাহলে মেন প্রজেক্টের urls.py এটাকে ক্লোজ করব। এইটা হচ্ছে মেন প্রজেক্ট কই? এই যে ওয়েব 1 এর urls.py, এইটা ফার্স্ট আমাদের কাজ হচ্ছে না, এটাকে না কপি করে নেবে। কি করবে? কপি করে না একটা নতুন জায়গাতে পেস্ট করে দেবে। সেভ করার দরকার নেই, জাস্ট পেস্ট করে রেখে দেবে। হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। জাস্ট পেস্ট করবে, কোনো সেভ করবে না এটাকে। এবার বলেছে দেখো কি কি বলেছে দেখো। প্রথমবার বলেছে রিমুভ অ্যাডমিন পার্ট। কি বলেছে? রিমুভ অ্যাডমিন পার্ট। তাহলে কোথায় আছে? এটা অ্যাডমিন পার্ট, ওটিয়ে দিলাম। তারপর বলেছে import include as like from django urls import path include। তাহলে শুধু কমা ইনক্লুডটাকে নিয়ে গেলাম, অলরেডি লেখা আছে দেখো, এই দেখো পাথ অবধি লেখা আছে, তাহলে শুধুমাত্র এখানে গিয়ে পেস্ট করে দেব। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হয়ে গেল। থার্ড, ইনসাইড url patterns remove admin path and add another line this। তাহলে এটাকে কপি করে নিলাম, অ্যাডমিন পার্টটাকে রিমুভ করতে বলেছে। নট অনলি অ্যাডমিন পার্ট, যতগুলো আছে সবগুলোই রিমুভ করবে। ঠিক আছে, যতগুলো আছে সবগুলোই রিমুভ করে দিলাম, পেস্ট করলাম। এখানে অ্যাপ নেম কি হবে? স্টুডেন্ট ডাটা। হ্যালো। আচ্ছা, এবার আরেকটা জিনিস লেখা নেই, সেটা আমরা এখানে করব কি, এই মেন প্রজেক্টের যে views.py আছে না, এটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, এটা আমাদের কোনো দরকার নেই, রাখতেও পারো নাও রাখতে পারো, তো রাখার কোনো দরকার নেই, এটা ডিলিট করে দেবো। ক্লিয়ার? ওই পয়েন্ট মানে মেন প্রজেক্টের views.py দিয়ে দিলাম। এখন দেখো আমি এখানে কি করলাম, এখানে করলাম কি, আগের দিন তোমরা দেখেছো যে 127.0.0.1 8000 দিলে বেসিক্যালি প্রথম কোথায় আসছিল? মেন প্রজেক্টের urls.py ফাইল। মেন প্রজেক্টের urls.py ফাইলে এসে তবে না ও home.something views.home তবে যাচ্ছিল। তো এখানে যখনই ও আসবে সঙ্গে সঙ্গে একে আমি কোথায় রিডাইরেক্ট করছি? স্টুডেন্ট ডেটা.urls, মানে এই ইউআরএল থেকে কোথায় কনভার্ট করে দিচ্ছি? স্টুডেন্ট ডেটা ইউআরএলস এ কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, মানে বাইপাস করা হলো একে। প্রত্যেকবার আসবে এখানে ওয়েব 1 মেন প্রজেক্টেই আসবে, মেন প্রজেক্ট থেকে বাইপাস করে দিচ্ছি অ্যাপের মধ্যে, যেটা আমরা বানালাম। অ্যাপের কোনটা? অ্যাপের ইউআরএলস এ পাঠাচ্ছি, কারণ প্রত্যেকবার যা কমিউনিকেশন হবে কার থ্রু দিয়ে? ইউআরএলস এর থ্রু দিয়ে কমিউনিকেশন হবে, সেই জন্য আমি স্টুডেন্ট ডেটা ইউআরএলস এ পাঠাবো। বুঝতে পারলে? ঠিক আছে, এই অবধি করে নেওয়ার পর এটাকে সেভ করে নাও এবং কেটে দাও। এখানে আর কোনো গল্প নেই, হয়ে গেল তোমার। বেশ। 7 নম্বরে বলছে ইনসাইড দ্য ক্রিয়েটেড অ্যাপ, rewrite the urls pattern as like urls.py of main project। মানে যে অ্যাপটা আমরা বানিয়েছি তার urls প্যাটার্নটা লিখতে হবে কার মধ্যে? urls.py ফাইলের মধ্যে। তাহলে মেন এটা কোন প্রজেক্টের মধ্যে? এটা অ্যাপের মধ্যে, তাই তো? বুঝতে পারলে এই লাইনটা? ইনসাইড দ্য ক্রিয়েটেড অ্যাপ, রিরাইট নতুন ভাবে লেখো urls প্যাটার্নকে লেখো as like urls.py on main প্রজেক্টের urls.py ফাইলের মতো নতুন করে তুমি অ্যাপের মধ্যে যেটা সেটা লেখো। ঠিক আছে, তাহলে অ্যাপের মধ্যে এই যে কপি করে রেখে দিয়েছিলাম, এবার
ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমার স্টুডেন্ট ডেটা হচ্ছে কি, এটা eval.py, এখানে যে পেস্ট করে দেবো, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এখানে গিয়ে কি, এখানে লেখা হয়নি, অত লেখা পসিবল হয় না। এখানে আমাদের কি কি জিনিস দরকার নেই, অ্যাডমিন দরকার নেই, অ্যাডমিন উড়িয়ে দেবে। আচ্ছা, ভিউজ ডটটা থাকবে, আর এখান থেকে বাদ বাকি যত পাথ আছে মোটামুটি সব উড়িয়ে দেবে, একটা আমার লাগবে না আপাতত। ঠিক আছে, আচ্ছা, এবার এইটা লেখার পর আমরা এখানে পাথের একটা বই বানিয়ে রেখে দিচ্ছি, কমা সামথিং যেটা হবে, এটা পরে দেখছি আমি কি করব। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, হাউ টু ক্রিয়েট, আচ্ছা ওটার পরে আসি, আগে এখানে আমরা কাজ করি। কি কাজ করব দেখো, তাহলে ওয়েব ওয়ানে আমাদের কোনো কাজ নেই, গুটিয়ে দিলাম। তাহলে আমাদের views.py কোড লিখতে হতো, তাই না? views.py দেখছো অটোমেটিক এখানে একটা ফাংশন চলে এসেছে, এই ফাংশন বলছি মেথড চলে এসেছে, দ্যাট ইজ রেন্ডার, তাই না? আগে কি ছিল http রেসপন্সটা, এখন কি এসেছে রেন্ডার। এটা কিন্তু আমি লিখিনি, অটোমেটিক চলে এসেছে। হ্যাঁ, এই রেন্ডারের থ্রুতে আমরা কি করতে পারি না, যে কোনো HTML পেজকে আমরা রিডাইরেক্ট করতে পারি। কি করতে পারি? রিডাইরেক্ট। কিভাবে করব? এই রিডাইরেক্টের জন্য তোমাকে একটা কাজ করতে হবে, টেমপ্লেট বানাতে হবে। কি বানাতে হবে? টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে কি থাকে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো থাকে না? তো ফার্স্ট আমাদের জানতে হবে যে আমরা টেমপ্লেট কিভাবে বানাবো। এখানে দেখো, ভালো করে দেখো, বলেছে ইনসাইড প্রজেক্ট ফোল্ডার, ইনসাইড প্রজেক্ট ফোল্ডার, না মেইন প্রজেক্ট বলেছে। কি বলেছে? প্রজেক্ট ফোল্ডার, ক্রিয়েট আ ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করো যার নাম হচ্ছে টেমপ্লেটস। তাহলে এবার বলো আমাদের, তাহলে প্রজেক্ট ফোল্ডার, ইনসাইড প্রজেক্ট ফোল্ডার, প্রজেক্ট ফোল্ডার কোনটা? এখানে নিচেরটা নম্বরটা, ওয়েব ওয়ানটা, ওয়েব ওয়ান দু জায়গায় লেখা আছে না উপরেরটা, না এইটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, এইটা তোমার প্রজেক্ট ফোল্ডার, ওটাতেই আছে স্যার স্টুডেন্ট ডাটাটা, তোমার মেইন প্রজেক্ট, আর এটা হলো তোমার অ্যাপ। তাহলে এর উপর রাইট ক্লিক করবে, নিউ ফোল্ডারে ক্লিক করবে, টেমপ্লেটস এন্টার দেবে, টেমপ্লেটস ক্রিয়েট হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, হয়ে গেল। এবার বলেছে যে টেমপ্লেটস বানানোর পর বলছে রেজিস্টার দ্য ফোল্ডার ইনসাইড দ্য মেইন প্রজেক্ট। ঠিক আছে, নাও পেস্ট দ্য ফোল্ডার নেম টেমপ্লেটস ইন dirs of settings.py। তাহলে এই টেমপ্লেটস নামটা settings.py dirs এর মধ্যে গিয়ে রেজিস্টার করাতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে মেইন প্রজেক্ট ওয়েব ওয়ান, settings.py, dirs কোথায় আছে? এই দেখো টেমপ্লেটস এর মধ্যে dirs, এইখানে গিয়ে আমি করে দিলাম পেস্ট, ডান। আর আমার কোনো কাজ নেই, একে গুটিয়ে দাও, হয়ে গেল গল্প শেষ। তাহলে এই অবধি আমার কি হলো, অ্যাপ ক্রিয়েশন হলো এবং টেমপ্লেট রেজিস্ট্রেশন হলো, দুটোরই রেজিস্ট্রেশন ডান। এবার আমরা কাজ করব, ঠিক আছে, আরামসে। কিভাবে কাজ করব? এই টেমপ্লেটসের ভিতরে গিয়ে আমরা একটা HTML ফাইল বানাবো, ঠিক আছে। HTML ফাইলটার নাম দেবো, ধরো স্টুডেন্টের এটা তো স্টুডেন্ট ইনফো বলে নাম দিলাম, student info.html, ঠিক আছে। HTML ফাইল এটা, হ্যাঁ। HTML ফাইল কিভাবে বানাতে হয়? শিফটটা টিপে ধরবে, কিবোর্ড থেকে শিফট, আর হচ্ছে ট্যাগ, ঠিক আছে, স্টার্টিং ট্যাগ দিলাম। এবার এখানে লিখবো HTML, দেখো উপরে সাজেশন দেখাচ্ছে, এটাকে জাস্ট এন্টার দেবে, অটোমেটিক তোমাকে এটা ক্রিয়েট করে দেবে, ঠিক আছে। আচ্ছা, আর যদি তুমি বলো যে না আমি নিজে হাতে লিখবো, লিখতে পারো, ইটস আপ টু ইউ। আচ্ছা, এই HTML এ বেসিক্যালি দেখো দুটো পার্ট, একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে বডি। হেডারের মধ্যে কি কি থাকে? হেডারের মধ্যে টাইটেল থাকে, বিভিন্ন লিংকস থাকে, ঠিক আছে। এগুলো তোমার হেডিং এর মধ্যে, হেডের মধ্যে তোমাকে ইউজ করতে হবে। আর বডি এই পার্টটার মধ্যে তুমি কি ইউজ করবে? বডির মধ্যে তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যাবতীয় কোডের স্ট্রাকচার, মানে তুমি কেমন ডিজাইন করতে চাও, ভাবি যাবি এগুলো। আচ্ছা, টাইটেল কথাটার অর্থ কি? টাইটেল কথাটার অর্থ হচ্ছে সাইটটাকে খোলার পর দেখবে একদম ট্যাবের উপরের দিকে যে নামটা লেখা থাকে ওটা হলো টাইটেল। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি স্টুডেন্ট ডাটা ইনফরমেশন,
ইনফরমেশন ফর্ম, ঠিক আছে, বা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম বলেও লিখতে পারো, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। ফর্ম, ঠিক আছে। বেশ, এই বডির মধ্যে দেখো স্ট্রাকচারটা আমাদের কিরকম হবে, আচ্ছা তো প্রথমে এরকম দুটো বক্স থাকবে, আর নিচে একটা বাটন থাকবে, তাই তো? হ্যাঁ এখানে লেখা থাকবে এন্টার ইওর নাম, এন্টার ইওর এজ, তাই তো? হুম। সামথিং লাইক দিস, এরকম ভাবে থাকবে তো? হ্যাঁ স্যার। তো এরকম ভাবে, আর নিচে একটা বাটনের নাম দিয়ে দেবে, সাইন আপ বা কিছু একটা, বা রেজিস্ট্রেশন, রেজিস্টার, এরকম ভাবে লেখা থাকবে, বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এরকম ভাবে লেখা থাকবে। তো এরকম স্ট্রাকচার আমাদের বানাতে হবে। তাহলে এই জিনিসগুলো বানানোর জন্য, এই যে জিনিসগুলো বানাচ্ছ, এই জিনিসগুলো কি কি দিয়ে বানাই? এই জিনিসগুলো ইনপুট, এগুলোকে অ্যাট্রিবিউট হচ্ছে ইনপুট। আর বাঁ দিকে যদি কিছু লিখতে হয় সেটা কার মধ্যে লেখা হয়? লেভেলের মধ্যে, Level। ইউজ করা হয় লেভেলের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রথমে লিখবো লেভেল, LAVEL, লেভেল, সরি লেভেল, স্পেলিং ভুল লিখেছিলাম। তাহলে এখানে লিখলাম এন্টার ইওর নেম, ঠিক আছে। তাহলে নামের পরে কি হবে? বাক্স হবে তো? সেটাকে লেখা হয় ইনপুট অ্যাট্রিবিউট দিয়ে, ঠিক আছে। ইনপুট অ্যাট্রিবিউট যদি তুমি বাক্স থেকে ডেটা নাও, মানে এডিট বক্স বলা হয়, এডিট বক্স থেকে নাও, তাহলে টাইপ হবে টেক্সট, বুঝতে পারলাম। নেম কথাটা অর্থ হচ্ছে এটা ভেরিয়েবল, নেম কথাটা অর্থ হচ্ছে ভেরিয়েবল। যেমন তোমরা পাইথনে লিখছো না x = 220, লেক্সটা ভেরিয়েবল, সেই জন্য এখানে নেমটা হচ্ছে কি ভেরিয়েবল। আমি এখানে নেমের জায়গায় এনএম দিলাম, ঠিক আছে। আচ্ছা, একই জিনিস কপি হবে আরেকবার, তাই না? কপি হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা তোমাদের ঠিক আছে, বেশ, নো প্রবলেম। এবার ধরো এখানটা কি হবে? এন্টার ইওর, ধরো তোমাকে এজ, হ্যাঁ বেশ, এজ লিখলাম, চলো এজ, তাহলে এখানে দিলাম এজি, ঠিক আছে, নাম দিয়ে দিলাম এজি, জি। ওকে ফাইন। আর লাস্টে আমাদের কি আর বাটন হবে তো? হ্যাঁ, বাটনের জন্য আমি ইনপুটই নেব, বা বাটনে নিতে পারো, কিন্তু টাইপটা এখানে টেক্সট হবে না, সাবমিট, টাইপটা হবে সাবমিট। নেম এখানে বিটিএন করে দিলাম, বাটন, ঠিক আছে। এই অবধি হয়েছে আমাদের, তাহলে ডান। এটা হচ্ছে আমাদের মোটামুটি এটা। স্যার ফার্স্ট নেম সেকেন্ড নেম হবে না? না, কোনটা? ফার্স্ট নেম সেকেন্ড নেমও দেওয়া যাবে তো? হ্যাঁ তুমি বানাতে পারো, আমি জাস্ট এখানে ফর্ম একটা বানিয়ে দেখাচ্ছি, তুমি আচ্ছা। নিজের মতো করে যত খুশি বানাও, তোমার ইচ্ছা। আচ্ছা স্যার। আমি এখানে দুটো ফিল্ড বানিয়ে জাস্ট তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। হুম। নেম, এজ, বাটন, তিনটে জিনিস বানিয়ে নিলাম। এবার এই যে HTML-টা বানালাম, এইটা তো আমাকে এবার ইউটিলাইজ করতে হবে। আচ্ছা। ইউটিলাইজ করার জন্য আমরা এখন এই স্টুডেন্ট ডেটা যে প্রজেক্টটা বানিয়ে, অ্যাপটা বানিয়েছি, এর views.py যাব, views.py গিয়ে এখানে ফাংশন বানাবো একইভাবে কালকের মতো। ডেফ, ঠিক আছে, ডেফ এখানে ধরো লিখে দিলাম হোম, তুমি যা কিছু ফাংশনের নাম দিতে পারো তোমার ইচ্ছা। রিকোয়েস্ট, হ্যাঁ। এবার সবার নিচে এখানে লিখবে রিটার্ন, DURN, রিটার্ন, ঠিক আছে। রিটার্ন কালকে কি লিখছিলাম? HTTP রেসপন্স তো, আজকে তার পরিবর্তে লিখবো রেন্ডার, কি লিখবো? রেন্ডার। রেন্ডারের মধ্যে দুটো অ্যাট্রিবিউট পাস হবে, প্রথমটা হচ্ছে এই রিকোয়েস্ট, প্রথমটা হবে রিকোয়েস্ট, আর দ্বিতীয়টা হবে HTML ফাইলের নাম। তাহলে HTML ফাইলের নাম কি? student_info, এটা সেমিকোলনের মধ্যে লেখো, সিঙ্গেল ফর্ম মধ্যে student_info.html, তাই তো? স্যার ডট আমি ওমা আছে। ওকে ওকে, সেভ করলাম, বেশ। তাহলে এই অবধি আমাদের ডান। হ্যাঁ স্যার। এইটা হলো ফাংশন বানানো, এটা হলো ফাংশন ফাংশন আমি বানালাম, মানে যে HTML-টা বানিয়েছি এটাকে ওখানে পাঠাবে, কোথায়?
ইউআরএল এ কোথায় পাঠাবে URL ইউআরএল এ ইউআরএল যে আমরা বানিয়েছি এখানে বানাইনি তো তাহলে এখানে আমরা কি লিখব বানাবো তাহলে ধরো আমি এখানে নাম দিলাম ধরো ইনফো বলে নাম দিলাম ঠিক আছে পাথের নাম কি দিলাম ইনফো আর এখানটা তাহলে কি হবে views.py থেকে কোন ফাংশনে কল করব views.py কোন ফাংশনে কল করব হোম কে ক্লিক কল করব তো হুম তাহলে আমি এখানে কি লিখব views ডট হোম ঠিক আছে এইটা বুঝতে পারলে বুঝতে পারলে হ্যাঁ স্যার ইনপুট হচ্ছে পাথের নেম এখানে সাব ব্যাংক যা যাবে দিতে পারো কোনো অসুবিধা নেই এইটা হচ্ছে তোমার ফাংশন যাকে কল করব তার নাম হ্যাঁ মানে তুমি ভিউজ এই ফোল্ড ফাইলের মধ্যে কোন কোন পার্টটা তুমি এখানে দেখাতে চাও এখানে তো এখানে একটা লিখেছে এরকম তো মাল্টিপল ফাংশন হতে পারে তাহলে তার মধ্যে তুমি কোন কাজটাকে তুমি দেখাতে চাও বুঝতে পারলাম আমি ধরো বললাম যে হায়াত হোটেলের 102 নম্বর রুমটা আমি বুক করতে চাই হায়াত হোটেলে তো অনেকগুলো রুম আছে তাহলে এখানে হায়াত হোটেলটাকে ভিউজড পাই তো এখানে তো মাল্টিপল ফাংশন হতে হবে মাল্টিপল নাম্বার এই রুমটা দিয়েছেন বলে এটা দিচ্ছি এই রুমটা নয় রুমের একটা হ্যাঁ মানে ঠিকই বলেছো মানে এখানে হচ্ছে তোমার ভিউজের আন্ডারে মাল্টিপল ফাংশনের মধ্যে যে ফাংশনটাকে আমি চাইছি সেটা সেইটা আমি এখানে কল করেছি ঠিক আছে views.home বুঝতে পারলে ক্লিয়ার তো এবার এটাকে সেভ করব হ্যাঁ সেভ করেছেন কেটে ফেললাম নাকি হ্যাঁ কেটে ফেলেছি স্টপ করে হ্যাঁ ঠিক আছে সেভ করেছি বেশ এবার দেখো তাহলে কি কি হলো দেখো প্রথমে ভালো করে একটু মিলিয়ে দেখো এক নম্বর প্রথমে আমরা অ্যাপ ক্রিয়েট করেছি সেই অ্যাপের মধ্যে evolves.py ফাইল বানিয়েছি সেটাকে আবার সেটিং মানে মেন প্রজেক্টে settings.py ফাইলে রেজিস্ট্রেশন করিয়েছি সেকেন্ড হচ্ছে মেন ফাইলে যে evolves.py আছে সেখান থেকে আমরা views.py এর পুরো পার্টটাকে হটিয়েছি অ্যাডমিন হটিয়েছি আর সবথেকে যেটা মেন ভাইটাল কাজ সেটা কি করেছি না মেন প্রজেক্টের সাথে অ্যাপের কানেকশন করেছি যাকে বলে রিডাইরেকশন মানে রিডাইরেক্ট করে দিয়েছি আমি ওইখান থেকে অ্যাপেতে আমরা রিডাইরেক্ট করে দিয়েছি তাই না আচ্ছা তারপর কি করেছি তার সাথে সাথে আমরা টেমপ্লেট বানিয়েছি টেমপ্লেটটাও settings.py এর মধ্যে গিয়ে টেমপ্লেটস এর মধ্যে dirs এর মধ্যে রেজিস্ট্রেশন করিয়েছি হ্যাঁ টেমপ্লেটস এর মধ্যে আমরা একটা HTML ফাইল বানালাম ভিউ এবার মেন প্রজেক্টের মেন প্রজেক্ট বলছি অ্যাপের মধ্যে আমরা views.py এর একটা ফাংশন বানালাম সেই ফাংশনটা আমি যে HTML-টা বানিয়েছি সেটাকে রিটার্ন করছে URLs এ গিয়ে আমরা পাথ বানালাম দ্যাটস ইট এবার আমরা কি করব প্রোগ্রামটা চালাবো সার্ভারটা আমাদের রান করব সার্ভার রান করার জন্য কি লিখতে হয় python manage.py run server এন্টার দিলাম যদি কোনো এরর না আসে তাহলে জানবে ঠিক আছে আর এরর দিলে জানবে ঠিক নেই অনেকগুলো প্রবলেম আসছে কি প্রবলেম দেখো প্রথমে বলছে cannot import name views from web1 ঠিক আছে বলছে ইম্পোর্ট করতে হচ্ছে না দাঁড়াও from dot import views views ঠিক আছে কোনো অসুবিধা নেই এইখানে প্রবলেমটা এসেছে আমরা যেখানে কি লিখেছি ভিউ থেকে বসে আছি সেটা কোথায় হলো তো মেন প্রজেক্টে তাই না
মেন প্রজেক্টে কি আমাদের views.py ফাইলটা আছে? না না ডিলিট করে দিলাম তো। হ্যাঁ। তাহলে এটা কি করতে হবে? উড়িয়ে দিতে হবে। তাহলে এটাকে সেভ করে দাও, ওর দেখো কন্ট্রোল সলভ হয়ে যাবে। এটাকে এবার রিলোড করে দাও, কন্ট্রোল সি দাও, রিলোড হয়ে যাচ্ছে, এই দেখো কোনো প্রবলেম নেই আর। এবার এটাকে কপি করলাম, এখানে গেলাম, তাহলে কি এসছে? ইনফো এসছে তো, ইনফো তো বানিয়েছিলাম না ইউআরএল। হুম তাহলে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে কি লিখবো? ইনফো ব্যাকস্ল্যাশ ইনফো, দেখো এসছে। এবার তুমি চাইছো, সাপোজ ধরো তুমি চাইছো যে প্রথমেই আমি এরকম ইউআরএল না দিয়ে আমি চাইছি এরকম এন্টার দিলেই যেন আমার ওই পেজটা চলে আসে, হ্যাঁ। সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ এই ক্ষেত্রে কি করবে? এইখানে কোনো পাথ না আছে এই গল্প থেকে, সেটা সরিয়ে দিলাম। এই যে আমরা এখানে বানিয়েছি না urls ডট, এই যে আমরা urls ডট পাই কার স্টুডেন্টের তো মানে হচ্ছে অ্যাপের মধ্যে যে ইনফো করেছি এখানে না দিয়ে এটাকে ঘটিয়ে দিয়ে শুধুমাত্র এমটি পাথ করে দেবে। কি পাথ করে দেবে? এমটি পাথ। এমটি পাথ তখন অর্থই হচ্ছে কোনো ইউআরএল নেই। ফাঁকা ইউআরএল যদি না থাকে তাহলে ডাইরেক্ট ল্যান্ডিং পেজে যাবে। কিন্তু এটা যে কোনো ইউআরএল, যতবার অ্যাপ বানাবে যে কোনো ইউআরএল সে কিন্তু মধ্যে একবারই পসিবল। ল্যান্ডিং পেজ তো মানুষের একবারই হয়। হুম তুমি ধরো আরেকটা অ্যাপ্লিকেশন বানিয়েছো, সাপোজ ধরো তুমি আরেকটা অ্যাপ্লিকেশন বানিয়েছো, সেখানে গিয়েও তুমি এটা করে দিলে, তাহলে এরও প্রথমবার এই পেজটা, তারও প্রথমবার এই পেজটা, দুটো কি হয়ে যাবে? সার্ভার ক্র্যাশ হয়ে যাবে। সেই জন্য এইটা তুমি মাত্র একবারই ইউজ করতে পারবে। ল্যান্ডিং পেজ একবারই হয়, বারবার হয় না। সেই জন্য তুমি যদি এইটাকেই ল্যান্ডিং পেজ বানাতে চাও তাহলে এখানে কোনো পাথ না দিয়ে এরকম কি করে দেবে? এমটি করে দেবে। বুঝতে পারলাম? সেভ করলাম, ফিরে গেলাম, আমার এখানে দেখো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে গেলাম, রিলোড করলাম, এই দেখো চলে এসেছে। কোনো পাথ দিয়েছি? দিইনি। না আচ্ছা, এবার দেখো এখানে ব্যাপারটা হচ্ছে যে এইগুলো সব এক লাইনে হয়ে গেছে। নেক্সট লাইনে নিয়ে আসবো। নেক্সট লাইনে আনতে গেলে নিচের লাইন, নিউ লাইন, সেটাকে বলা হয় বিআর ট্যাগ। কি বলা হয়? বিআর ট্যাগ বিআর ট্যাগ। তাহলে এখানে দিয়ে দিলাম একটা বিআর ট্যাগ, এটা তো দিতে হবে। আর এখানে আরেকটা বিআর দিয়ে দিই, দুটো বিআর ট্যাগ দিলাম, কপি করলাম, আবার এরও একটা দিয়ে দিলাম, সেভ করব। এখানে গেলাম, এখানে গেলাম, রিলোড করলাম, দেখো চলে এসেছে। এবার এটা বাঁ দিকে সেটে গেছে, এটা আমি কি করবো? মাঝখানে নিয়ে আসবো। তাহলে তার জন্য ইউজ করবো আমরা সেন্টার ট্যাগ। কি ট্যাগ ইউজ করবো? Center। কার মধ্যে আসবে? এই হ্যাঁ, এই ম্যাটেরিয়ালস গুলো সব কার মধ্যে যাবে? সেন্টার ট্যাগের মধ্যে। তাহলে আমরা এখানে লাগালাম সেন্টার ট্যাগ, ঠিক আছে। এই সেন্টার ট্যাগটা কাট করো, কাট করে লাস্টে পেস্ট করো, আর একে হালকা ভিতর দিকে ঢুকিয়ে দাও। তাহলে বুঝতে পারা যাবে যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কার মধ্যে আছে? সেন্টার ট্যাগের মধ্যে আছে। হ্যাঁ, এরকম সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখবে, যখন প্রোগ্রাম বানাবে সাজিয়ে গুছিয়ে এরকম করবে। হ্যাঁ, এন্টার দিলাম, দেখো মাঝখানে চলে এসছে, ঠিক আছে, খুব ভালো জিনিস। এবার স্যার ওটা কি জটা লাইন থাকবে কতগুলো বিআর ট্যাগ দিতে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি তুমি যার পর যাকে নিচে নিয়ে আসতে চাও তার আগে তোমাকে বিয়ার লাগাতে হবে, ঠিক আছে। তো এখন আমরা ধরো এখানে ডেটা দিলাম, সাবমিট করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে? হচ্ছে না। ফরেন পেজ। তো এবার একটা জিনিস মনে রাখবে, পাইথন, পিএইচপি বা ভেরিয়াস এরকম ল্যাঙ্গুয়েজ আছে, যদি কোনো ইউজারের কাছ থেকে ডেটা নিতে হয় তাহলে যেখান থেকে ডেটা তুলবে সেই পুরো জিনিসটাকে ফর্ম ট্যাগের মধ্যে ইউজ করতে হয়। বুঝতে পারলাম? যদি ইউজারের কাছ থেকে কোনো ডেটা নাও তাহলে সেই পুরো জিনিসটা, সেটা রেডিও বাটন হোক, এডিট তোমার এইরকম টেক্সট হোক, যাই তুমি করো না কেন তোমাকে ফর্ম ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। তাহলে এখানে কী কী ডেটা দেখো নিতে হবে আমাকে? এখানে দুখানা ডেটা, একটা, দুটো, তিনটে ডেটা নিতে হবে। কারণ সাবমিটে ক্লিক করেছি কিনা সেটাও দেখার না। তো তিনটে জিনিসের কার মধ্যে ভরবো? ফর্ম ট্যাগের মধ্যে ভরবো। তাহলে ফর্ম ট্যাগটা কোন ফর্ম ট্যাগের মধ্যে কোনগুলো যাবে? এই তিনটে ডেটা যাবে তো।
তাহলে সেন্টারের পর আমি এখানে দিয়ে দেবো একটা ট্যাগ, সেটার নাম হচ্ছে ফর্ম। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার এই ফর্ম ট্যাগটাকে কাট করো, নিচে কাট করে সেন্টারের আগে এখানে পেস্ট করে দাও। ঠিক আছে, দাঁড়াও, হ্যাঁ একটু সরিয়ে দিই, এটা একেও একটু সরিয়ে দিই। হ্যাঁ, পারফেক্ট, বেশ। এবং ফর্ম ট্যাগ ইউজ করার পর এই ফর্ম ট্যাগের ভিতরে এখানে তোমাকে ডিক্লেয়ার করতে হবে মেথড। ঠিক আছে, মেথড আবার দু রকমের হয়, একটা হচ্ছে পোস্ট মেথড, একটা হচ্ছে গেট মেথড। পোস্ট মেথড হচ্ছে সিকিউর মেথড, পোস্ট মেথড হচ্ছে সিকিউর মেথড, মানে ডেটা কোনোভাবে লিকেজ হওয়ার সম্ভাবনা নেই। আর গেট মেথড কিন্তু নন সিকিউর। ঠিক আছে, নন সিকিউর মানে কি, মানে উপর দিকে সব কিছু দেখতে হবে, তুমি যা কিছু ডেটা পাঠাবে সেটা কিন্তু তুমি দেখতে পাবে থার্ড পারসন। বুঝতে পেরেছো? সেই জন্য গেট হচ্ছে নন সিকিউর আর পোস্ট হচ্ছে সিকিউর। তাহলে আমরা এখন গেট দিয়ে দেখি জিনিসটা কীরকম। ক্যাপিটালে লিখবে সবসময় এগুলো। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, লেখার পর এবার আমার কি কাজ বলো তো, এই ডেটাগুলোকে তুলতে হবে, তো ডেটাগুলো এখান থেকে ফেচ করতে হবে। তো ডেটা ফেচের জন্য বেসিক্যালি আমাদের কি ইউজ করবো, পাইথন ইউজ করবো। এবার কি ইউজ করবো, পাইথন ইউজ করবো। এবার ডেটা কীভাবে তুলবো, এই যে ভ্যারিয়েবলগুলোর নাম ধরে, বুঝতে পারলাম? এই ভ্যারিয়েবলগুলোর নাম ধরে কি করব, ডেটাগুলোকে তুলবো। এনএম আর এজি ভিউজ ডট পাই গেলাম, এখানে এসে লিখো নেম ইকুয়াল টু রিকোয়েস্ট, প্রথমে যেটা লিখেছি এখানে, হ্যাঁ এই রিকোয়েস্ট ডট, তারপর তোমার মেথডের নাম, আমরা কি মেথড ইউজ করেছি, এজি, গেট মেথড। ও আচ্ছা, ওই গেট মেথড, সেখান থেকে ডেটা তুলবো, ডট আবার গেট। ঠিক আছে, এই গেট মানে ডেটা তোলা, এই গেটটার কথা অর্থ হচ্ছে ডেটা ফেচ, আর এই গেটটার মানে হচ্ছে তোমার কি মেথড ইউজ করছিস? হ্যাঁ, ডেটা ট্রানজ্যাকশন মেথড। ঠিক আছে, এবার এর ভিতরে কি ইউজ করব, ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলটা কি ছিল আমাদের, নেমের জন্য এনএম ছিল, তো তাহলে এনএম দিয়ে দিলাম। একইভাবে সেকেন্ড লাইনে কি ছিল, ওটা ইমেল না, এজ এজি, এজি, আচ্ছা এজি, এজ। একইভাবে এই একই মেথড কপি পেস্ট করে দিই, এইখানে হয়ে যাবে শুধু এজি। হলো, হয়ে গেছে আমাদের গল্প শেষ। এবার জাস্ট আমরা এখানে প্রিন্ট করে দেখবো ডেটাগুলো আসছে না, বুঝলে? নেম কমা এখানে করে দেবেন এজ। ঠিক আছে, সেভ করলাম। এবার আমরা এখানে ভালোভাবে খেয়াল করবে, এখানে ডেটা আসবে আমাদের। তাহলে আমরা এখন এখানে গেলাম, এই যে এটা ডেটা ফিল করা আছে, এটাকে সাবমিট করে দিই। দেখো বেদান্ত কুমার, দেখো ডেটা এসছে বেদান্ত কুমার দিয়ে। উপরেও দেখো ডেটা দেখতে পাচ্ছ, কি ভ্যারিয়েবল ইউজ করেছে সেটা দেখো দেখতে পাচ্ছ, এনএম ইকুয়াল টু বেদান্ত কুমার আর এজ ইকুয়াল টু এটা, আর বাটনের দেখো এখানে এসছে সাবমিট। তাহলে সব কিন্তু কি ভিজিবল। এরকম হলে ডেটা প্রাইভেসি থাকবে না, তাই না? ডেটা প্রাইভেসির জন্য এখানে আমাদের কি ইউজ করতে হবে, কি পোস্ট মেথড। তাহলে গেটের পরিবর্তে সিম্পলি আমরা এখানে ইউজ করব পোস্ট মেথড। আর একইভাবে পাইথনে গিয়েও আমরা ভিউজ ডট পাই ফাইলে গিয়ে গেটের পরিবর্তে পোস্ট ডিক্লেয়ার করে দেবো অ্যান্ড সেভ করে দাও। স্যার ডট গেটটা কি হবে, ডট গেটটা তো পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এটা না, এটা তো অ্যাট্রিবিউট, এটা মেথডের নাম। ডট গেট মানে তুমি ফাইলটাকে টানছো, বুঝতে পারলাম? আচ্ছা, এখানে একটা এরর আসবে, এইটা করার পর একটা এরর আসবে। এররটা দেখে বলবে CSRF টোকেনের কথা বলবে। দেখো সাবমিট করলাম। আচ্ছা, এক সেকেন্ড, হচ্ছে না এখানে, দাঁড়াও এক সেকেন্ড। নিউ যখন হবে না, নিউ ইনকগনিটোতে যাবে। নেট গেছে মনে হয়। নেটের সাথে সম্ভব নেই, তো লোকাল চলছে।
যখন এরকম ভাবে সার্ভারটাকে বন্ধ করে দেবে, হ্যাঁ সার্ভারটাকে কন্ট্রোল সি দিলি সার্ভার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলাম? কন্ট্রোল প্লাস সি বন্ধ হয়ে গেছে। বেশ, এটাকেও বন্ধ করলাম, একেও বন্ধ করে দিলাম আপাতত। এবার আরেকবার চালালাম এখানে পাইথন রান সার্ভার, এটাকে রিলোড করলাম, এখানে এলো ডেটা দিয়ে দিলাম, সাবমিট করলাম। দেখাচ্ছে তার মানে কি হয়েছে বলতো, যখন এরকম হবে তখন জানবে, যখন তুমি জানবে যে ডেটা আমি প্রোগ্রাম ঠিক লিখেছি কিন্তু চলছে না, দ্যাট মিনস ব্রাউজিং এর যে কোনো ব্রাউজারের একটা ফিচার্স হলো সেটা হচ্ছে ক্যাচে ধরে রাখে। কি ধরে রাখে? ক্যাচে, Cache। মানে আগে ডেটাটাকে ধরে রাখে। তো যখন এরকম প্রবলেম আসবে তখন এটাকে ক্লোজ করে দেবে, ক্লোজ করে দিয়ে ডিলিট ব্রাউজিং এর দিকে যাবে। ব্রাউজিং হিস্টোরি এন্ড কুকিজ দুটো যেন একসাথে মার্ক থাকে, ডিলিট ডেটা। বুঝতে পারলাম? ডিলিট করলাম। এবার তুমি এই সাইটটাকে চালাও। বলেছিল 127.0.0 সামথিং, এন্টার দাও, বেদান্ত কুমার, সাবমিট। স্টিল এখনো আপডেট হয়নি, তার মানে দাঁড়াও, ও আমি তো এটাকে সেভই করিনি, পোস্ট লিখে দিয়েছি কিন্তু সেভ হয়েছে, দেখো মাথায় সেভ হয়নি, এতক্ষণে দেখো সেভ হলো, ঠিক আছে? তার জন্য প্রবলেমটা হচ্ছিল। বেশ, যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। আমরা আরেকবার দেখি না, রিলোড করার দরকার নেই, রিলোড করলেও যাবে না, ক্যাশেতে ধরে গেলি না, ধরে না। এই দেখো এই এররটার কথাই বলছিলাম, সিএসআরএফ টোকেনের প্রবলেম, ঠিক আছে? তখন যখন সিএসআরএফ টোকেনটা তোমাদের লাগবে, পোস্ট মেথড ইউজ করলি সিএসআরএফ টোকেন এরকম, এইটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা যেখানে পোস্ট মেথড ইউজ করেছি সেখানে পেস্ট করে দেবো। তাহলে পোস্ট মেথড কোথায় ইউজ করেছি? এখানে ইউজ করেছি তো, হ্যাঁ এই জায়গাতে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে? আর কিচ্ছু করার দরকার নেই। এবার আমরা এখানে ফিরে গেলাম, রিলোড, হ্যাঁ রিলোড করলাম, হচ্ছে না, তাহলে জানতে হবে ক্যাশেতে ধরে আছে। এখানে গেলাম, ডিলিট ব্রাউজিং হিস্টোরি, ডিলিট ডেটা 127, এন্টার, এটা এসছে বেদান্ত কুমার, ডিটি, সাবমিট। দেখো এটা হয়েছে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে না, তাই না? একইভাবে কমান্ড প্রম্পটে তুমি যেটা দেখতে হবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় পোস্ট মেথড। ক্লিয়ার? তাহলে তোমার যদি বলা হয় ক্যালকুলেটর বানাতে, ক্যালকুলেটর নিশ্চয় আশা করি বানাতে পারবে। এবার সাপোজ ধরো আমি এখানে দিলাম, কি দিলাম, ধরো এক্স বলছি, এখানে ধরো দিলাম 45 আর এখানে ধরো দিলাম 78, হ্যাঁ? পারবে তো এবার করতে? পারবে না? না, ওটাই তো প্রিন্ট হবে না শুধু। প্রিন্ট কেন হবে? তাহলে তোমাকে পাইথন ফাইলে গিয়ে এই তো এইখানে কি করবে? ওখানে চেঞ্জ করে এইখানে করবে কি? মাল্টিপ্লিকেশন লজিক ad equal to int of, বলে দেয়নি আগের দিন? বলেছিলাম না? int of name প্লাস এখানে কি হয়ে যাবে? int of এক্স age নিয়ে তোমরা প্রিন্ট করবে কোনটা? ওইটা এইটা আচ্ছা, এর সাথে এইটাকে লাস্টে প্রিন্ট করে দিচ্ছি। সেভ করলাম, আচ্ছা এটাকে সার্ভারটাকে বন্ধ করলাম, রিলোডিং হলো, ঠিক আছে। এখানে গেলাম, কন্টিনিউ করো, এখানে গেলাম 74 আর দিয়ে দিলাম 85, সাবমিট করলাম, এসছে 159, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল ডেটা ফেচ করে জিনিসটাকে কাজ করা। তোমাদের যখন তোমরা বাড়িতে তাহলে কি বানাবে বলো? তাহলে স্টুডেন্ট ফরম্যাট বানাবে। কি বানাবে? স্টুডেন্ট ফর্ম। যা ডেটা দিতে হয় সেই ডেটাগুলো দিয়ে স্টুডেন্ট ফর্ম সুন্দর করে বানাবে বাড়িতে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে 159টা হলো, এটা থেকে আমাকে শো করাতে হবে। হ্যাঁ
তাহলে সিক্রেট কীভাবে শো করাবো? তো আমি ধরো এখানে গেলাম, ডেটা শো করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনের নিচে কি করবো, বাটনের নিচে বিআর ট্যাগ লাগাবো। মানে বাটনের নিচে ধরো আমি শো করাতে চাই, তাই না? এখানে ধরো আমি প্যারাগ্রাফের ভিতরে লিখতে পারি, প্যারাগ্রাফের মধ্যে লিখলে পি, আর যদি বলো জিনিসটাকে বোল্ড করে লিখতে হয় তাহলে h1 ট্যাগ বা h2 ট্যাগ বা ht ট্যাগের মধ্যে লিখতে হয়। আমি ধরো ht ট্যাগ নিচ্ছি এখানে, ঠিক আছে? এবার ভালো করে এই জায়গাটা বুঝবে, ডেটাটা কোত্থেকে আসবে, views.py থেকে এখানে আসবে। তো তাহলে যেখানে ডাইনামিক ডেটা ঢুকবে, ইনসার্ট হবে HTML ফাইলের মধ্যে, সেই জায়গাতে ডবল কার্লি ব্রেসেস ইউজ করবে, এরকম কার্লি ব্রেসেস ইনসাইড কার্লি ব্রেসেস, ঠিক আছে? বেস যেখানে ডাইনামিক ডেটা যাবে, ডাইনামিক ডেটা, হ্যাঁ। views.py এই যে তুমি এডিটাকে করলে, এই যে এডিটাকে করলে, ডেটা যখন এখান থেকে HTML ফোল্ডারে HTML ফাইলে পাঠাবে তখন সেটা যেন ডিকশনারি ফরম্যাটে যায়। কি ফরম্যাটে? ডিকশনারি ফরম্যাটে। তো নিচে আমি একটা ডিকশনারি বানিয়ে নিলাম, ধরো এখানে নাম দিলাম f ইকুয়াল টু, ডিকশনারিতে কি থাকে, কি আর ভ্যালু থাকে। তো ডিকশনারিতে কি থাকে, কি আর ভ্যালু থাকে না? হ্যাঁ স্যার। তাহলে তো আগে কি দিতে হবে তোমাকে? তো তুমি এখানে ধরো কি এর নাম দিলে, কি নাম দেবে, ধরো x নাম দিলে, কি নাম দিলে, x, আর তারপরে যে ভ্যালুটা আছে সেটা কি, এডি। তো এবারে ডিকশনারিটাকে পাস করবে, কোথায় পাস করবে, এখানে, এই না এখানে না, HTML এর পর কমা দিয়ে, তাহলে HTML ফাইলের পর তুমি f লিখে পাঠালে মানে পুরো ডেটাটা কোথায় যাচ্ছে, এখন HTML ফাইলে যাবে। এবার HTML ফাইলে তুমি কি করবে, যে ডিকশনারিতে পাঠিয়েছো তার কিটা এখানে প্রেস করবে শুধু। তাহলে কি কি ছিল, x ছিল। তো দ্যাটস ইট, হয়ে গেল। আমরা এখন যাব, এখানে এলাম, ধরো দিলাম 45 আর তারপরটা দিলাম 65। দাঁড়াও, সার্ভার কোথায় গেলে বাবা, দাঁড়াও একবার রিলোড করাতে হবে এটা। এই দেখো চলে এসছে, ঠিক আছে? আবার দেখলাম ডেটা পাঠাচ্ছি 85 78, সাবমিট 163 হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে তোমাদের গল্প। এবার এখন কালারফুল করা হয়নি জিনিসটা, এবার কালারফুল করে পরের দিন, মানে কালকেই তোমাদের, কালকে কত তারিখ, 22 তারিখ। তো হ্যাঁ, 23 স্যার। তারিখ তোমাদের ছুটি না? হ্যাঁ। নেতাজি সুভাষচন্দ্র বোস। কি বলতে? ও আগের বছর আলাদা খুশি ছিল, হ্যাঁ কালকের উপর কি পরশু, হ্যাঁ পরশু ছুটি। সব বন্ধ করে দেবো ভিডিও। হ্যাঁ বন্ধ করে দাও। কাল